আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 12-এ 2024 সালে যে নতুন সিলেবাস হয়েছে তার সেমিস্টার 3 তৃতীয় সেমিস্টারের যে তৃতীয় বা শেষ গদ্যাংশ যেটা দেওয়া রয়েছে, যেটা নবতম সংযোজন, নতুন সংযোজিত হয়েছে, দ্য বেট বাই আন্তন চেকভ, এর পার্ট 1টি আজকে আমরা আলোচনা করে নেব। এই টেক্সট কিন্তু আগে ছিল না, নতুন সংযোজন করা হয়েছে। ক্লাস 12-এর নতুন সিলেবাসের ভিডিও এক এক করে এই চ্যানেলেই দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস 12 সেমিস্টার 3 ক্লিক করলেও সেখানে সেমিস্টার 3 সমস্ত ভিডিও পাওয়া যাবে। তাই দেরি না করে আমরা লেখক পরিচিতিতে চলে যাই, যেটা পর্ষদ থেকেই দেওয়া রয়েছে। আন্তন চেকভ উনি জন্মগ্রহণ করেছেন 1860 সালে, 1904 সালে মারা যান। ওয়াজ আ রাশিয়ান প্লে রাইট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। তিনি ছিলেন একজন রুশ নাট্যকার এবং ছোট গল্পের লেখক। তাহলে এই গল্পটিও প্রথম কিন্তু রুশ ভাষাতেই লেখা, এটা আমাদের মনে রাখতে হবে, পরে ইংরাজিতে অনুবাদিত হয়েছে। কনসিডার তাকে মনে করা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স, মহানতম লেখকদের মধ্যে একজন অফ লেট 90th, 19 শতকের শেষের দিকে, আর্লি 20th সেঞ্চুরি, এবং 20 শতকের গোড়ার দিকে তিনি একজন অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবেই তাকে বিবেচনা করা হয়। হিজ ওয়ার্কস আর নোন, তার কাজ মানে তার লেখাগুলি বা তার রচনাগুলি পরিচিত ফর দেয়ার ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তাদের সূক্ষ্ম চরিত্রের বিকাশের জন্য, ওয়েট অ্যান্ড অবজারভেশন, তীক্ষ্ণ পর্যবেক্ষণ বা সূক্ষ্ম পর্যবেক্ষণ অফ হিউম্যান নেচার, মানব চরিত্রের, অ্যান্ড ব্লেন্ড, সংমিশ্রণ অফ হিউমার অ্যান্ড মেলানকলি, হাস্যরস এবং মনোকষ্ট বা বিষণ্ণতার সংমিশ্রণ, এগুলি তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। চেকভস রাইটিংস অফেন এক্সপ্লোরড, চেকভের লেখনীতে বা লেখায় প্রায় প্রকাশ পায় থিমস, বিষয়বস্তু। কী বিষয়বস্তু প্রকাশ পায়? অফ সোশ্যাল আইসোলেশন, সামাজিক যে একাকিত্ব, ডিসইলিউশনমেন্ট অর্থাৎ বিভ্রান্তি, অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান রিলেশনশিপ, মানব চরিত্রের জটিলতা, এইগুলো কিন্তু প্রকাশ পায়। শেষ তার সম্পর্কে কি বলা যায়? হি ইজ আ মাস্টার অফ দ্য শর্ট স্টোরি ফর্ম, ছোট গল্পের লেখক মানে ক্ষেত্রে বা ছোট গল্পের ফরম্যাটে তিনি অত্যন্ত দক্ষ একজন লেখক। নোন ফর হিজ ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ, তার ভাষার ব্যবহারের জন্য তিনি বিখ্যাত। অ্যান্ড এবিলিটি টু ক্রিয়েট, সৃষ্টির জন্য বিখ্যাত। ভিভিড অ্যান্ড মেমোরেবল ক্যারেক্টার, খুব স্মরণীয় এবং প্রাণবন্ত চরিত্র। ইন জাস্ট ফিউ পেজেস, কয়েকটি পাতাতে মাত্র ছোট গল্পের কিছু স্মরণীয় এবং প্রাণবন্ত চরিত্র চিত্রণের জন্য তিনি পৃথিবী বিখ্যাত হয়ে আছেন। ওনার সম্পর্কে এটা আমরা জেনে নিলাম। এবার অ্যাবাউট দ্য টেক্সট যেটা দিয়েছে, টেক্সট মানে আমাদের সেটা একটু জেনে নিতে হবে। সেটা সম্পর্কে কি দেওয়া রয়েছে? দ্য বেট, ছোট গল্প বেট, এটি এক্সপ্লোরস, এটি তুলে ধরছে সেভারাল কমপ্লেক্স থিমস, বিভিন্ন জটিল বিষয় এই গল্পটাতে। কি কি? ইনক্লুডিং হিউম্যান নেচার অফ ফ্রিডম, স্বাধীনতার প্রকৃতি কিরম হওয়া উচিত, দ্য মিনিং অফ লাইফ, জীবনের অর্থ কিরম হওয়া উচিত, অ্যান্ড ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ, পার্থিব সম্পদের কি গুরুত্ব আমাদের জীবনে হওয়া উচিত সেটাও। দ্য স্টোরি রাইজেস কোয়েশ্চেন, এই গল্পটা প্রশ্ন তুলে দিচ্ছে অ্যাবাউট দ্য ট্রুলি, একেবারে প্রকৃত কনস্টিটিউটস অফ এ ফুলফিলিং এক্সিস্টেন্স, একটা পরিপূর্ণ জীবন গঠনের আদর্শ রূপ কী হবে সেটা। ইজ ইট ফিজিক্যাল ফ্রিডম, এটা কি মানে একেবারে শারীরিক যে স্বাধীনতা সেটা, ইন্টেলেকচুয়াল পারসুইট, নাকি কোনো বৌদ্ধিক অনুসন্ধান, অর দ্য অ্যাকুমুলেশন অফ রিচেস, নাকি ধন সম্পদকে জমানো, আমাদের জীবনের উদ্দেশ্য কী হওয়া উচিত, স্বাধীনতা ভোগ করা, নাকি জ্ঞান অর্জন করা, নাকি ধন সম্পদ জমানো, সেটাই কিন্তু একেবারে তুলে ধরছে এই গল্পটি খুব সুন্দরভাবে। চেকভ ইউজেস দ্য এক্সট্রিম সিচুয়েশন, চেকভ একেবারে তুলে ধরেছেন চরম পরিস্থিতি একটা অফ দ্য বেট। এই বেট বাই যে চ্যালেঞ্জটি করা হয়েছে সেটি সম্পর্কে টু এক্সামিন দ্য ফিজিওলজিক্যাল ইম্প্যাক্ট, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য আইসোলেশন, একটা একাকিত্বের যে মানসিক প্রভাব, অ্যান্ড এবং ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ, এবং জ্ঞানের বা ভাষার যে একটা রূপ বা প্রচণ্ড ক্ষমতা, সেটাও কিন্তু তুলে ধরেছে আমাদের এই গল্প। এটা এইখানে দেয়া ছিল অল্প করেই। তার সঙ্গে এবার আমরা চলে যাচ্ছি পার্ট 1। আবার বলেছি এটা দুটি পার্টে বিভক্ত, আমরা পার্ট 1টি আলোচনা করে নেবো, বা পার্ট 2টি পরে আলোচিত হবে। দেখো, পুরো গল্পের প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটি অর্থ দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ শব্দের কিন্তু উচ্চারণও এখানে দেওয়া রয়েছে। তাই শুরু হচ্ছে আমাদের গদ্যাংশ দ্য বেট বাই আন্তন চেকভ। তো প্রথম অংশে আমরা আবার বলছি যে এটি কিন্তু প্রত্যেকটি লাইন ধরে আমরা আলোচনা করব, ভালো করে বুঝে নিলে এবং কী রকম জাতীয় প্রশ্ন আসতে পারে সেটি আলোচনা করে নিলেও আমরা সহজেই উত্তরগুলো করতে পারবো। বেট শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি, বাজি, গল্পের নাম। তাহলে প্রথম বাক্য শুরু হচ্ছে ইট ওয়াজ আ ডার্ক, এটা ছিল একটা অন্ধকার, অটাম নাইট, শরতের রাত, একটি অন্ধকার শরতের রাত। তাহলে প্রথমেই দুটো এমসিকিউ আমাদের হয়ে গেল। কোন সময়ের কথা বলা হয়েছে? একটা শরৎকালীন অন্ধকার রাতের কথা বলা হয়েছে। দ্য ওল্ড ব্যাংকার, আমাদের গল্পের প্রধান চরিত্র বৃদ্ধ ব্যাংকার বা ব্যাংকের মালিক, ব্যাংকার শব্দ অর্থ হচ্ছে ব্যাংকের মালিক, ওয়াজ ওয়াকিং, পায়চারি, আপ অ্যান্ড ডাউন, পায়চারি করছিলেন এদিক ওদিক। স্টাডি মানে কি? তার পড়ার ঘরে। অ্যান্ড রিমেম্বারিং মানে স্মরণ করছিলেন, হাউ, কিভাবে, 15 years ago, 15 বছর আগে, হি হ্যাড গিভেন আ পার্টি, তিনি একটা আয়োজন করেছিলেন পার্টির।
ওয়ান অটন ইভিনিং, এরকমই এক শরতের সন্ধ্যায় তিনি একটা আয়োজন করেছিলেন একটা পার্টি। তাহলে বৃদ্ধ ব্যাংকার তার পড়ার ঘরে পায়চারি করছিলেন এবং কি ভাবছিলেন, 15 বছর আগে কারো ঘটে যাওয়া একটি ঘটনা যে শরৎকালীন সন্ধ্যায়, এরকমই 15 বছর আগে এক শরৎকালীন সন্ধ্যায় তিনি একটি বাড়িতে পার্টি বা ভোজসভার আয়োজন করেছিলেন। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হলো কতদিন আগেকার ঘটনা এবং কোন সময়ের ঘটনা, দুটো এমসিকিউ আমরা পেলাম। 3 নম্বর বলতে দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার ম্যান, সেখানে অনেক বুদ্ধিমান ব্যক্তি ছিলেন পার্টিতে আর কি, দেয়ার সেখানে, অ্যান্ড দেয়ার হ্যাড বিন সেখানে হচ্ছিল ইন্টারেস্টিং কনভারসেশনস, চিত্তাকর্ষক কথোপকথন। সেখানে অনেক বুদ্ধিমান ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে নানান চিত্তাকর্ষক বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। অ্যামং দ্য আদার থিংস, অন্যান্য জিনিসের মতো, দেয়ার টক, তারা কথা বলেছিল অফ ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি, মৃত্যুদণ্ড। অন্যান্য কথার মানে কি, অন্যান্য আলোচনার মধ্যে যেটা আলোচনার একটা বিষয় উঠে এসেছিল সেটি কি, মৃত্যুদণ্ড। বিভিন্ন আলোচনার মধ্যে মৃত্যুদণ্ডের কথাটা উঠে এসেছিল। আমরা চলে যাচ্ছি 5 নম্বর, বলছে দ্য মেজরিটি, বেশিরভাগ, অফ দ্য গেস্ট, অতিথিদের, এমন মধ্যে যাদের আর মেনি জার্নালিস্ট, অনেকে ছিল সাংবাদিক, অ্যান্ড ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, পুরুষ মানুষেরা, ডিসঅ্যাপ্রুভড, অস্বীকৃতি জানিয়েছিল দ্য ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ডকে। অধিকাংশ অতিথি, যাদের মধ্যে অনেকে সাংবাদিক এবং বিদ্বান ব্যক্তি ছিলেন, তারা মৃত্যুদণ্ডের বিরোধী ছিলেন। তাহলে গুরুত্বপূর্ণ কোশ্চেন হবে যে কারা কারা মৃত্যুদণ্ডের বিরোধী ছিলেন। দে কনসিডার, তারা বিবেচনা করেছিলেন বা মনে করেছিলেন দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট, এই ধরনের শাস্তি, আউট অফ ডেট, সেকেলে হয়ে গেছে। আউট অফ ডেট অর্থাৎ পুরনো বা এই ধরনের মৃত্যুদণ্ডের শাস্তি সেকেলে হয়ে গেছে। ইমোরাল, এটা অনৈতিক, অ্যান্ড এবং আনসুইটেবল, অনুপযুক্ত, ফর খ্রিস্টিয়ান স্টেট, খ্রিস্টান রাষ্ট্রের ক্ষেত্রে পুরানো, অনৈতিক এবং এগুলো অনুপযুক্ত। তাহলে তাদের কি মতামত ছিল, বা বুদ্ধিজীবীদের অধিকাংশ ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ডকে কি ভেবেছিলেন, এটি আমাদের মনে রাখতে হবে, যেগুলো প্রশ্নোত্তর টাইপের এমসিকিউ আসবে তার জন্য। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, তাদের কিছু জনের মতামত অনুযায়ী, ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, অট টু বি রিপ্লেসড, প্রতিস্থাপিত হওয়া উচিত, এভরিওয়ার, সর্বত্র, বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড। ইমপ্রিজনমেন্ট মানে কারাদণ্ড, আর অফ লাইফ মানে ফর লাইফ মানে যাবজ্জীবন। তাহলে অনেকেরই তাদের মধ্যে ধারণা ছিল মৃত্যুদণ্ডের পরিবর্তে সর্বত্র যাবজ্জীবন কারাদণ্ড চালু করে দেওয়া উচিত, মৃত্যুদণ্ড তুলে দেওয়া উচিত। আই ডোন্ট এগ্রি, আমি কিন্তু সহমত নই উইথ ইউ, আপনাদের সাথে। সে বলল দেয়ার হোস্ট ব্যাংকার, অতিথি সেবক ব্যাংকার মানে গৃহস্বামী ব্যাংকার, বা যিনি আয়োজক, যার বাড়িতে আয়োজন করা হয়েছে পার্টিটি, সেই ব্যাংক মালিক বললেন আমি তোমাদের সাথে একমত নই। অর্থাৎ যারা যারা বলছেন যে মৃত্যুদণ্ড তুলে দেওয়া উচিত, তিনি এই কথাটা বললেন। তারপরে অংশে তিনি কেন বলছেন দেখা যাক। 9 নম্বরে বলছে আই হ্যাভ নট ট্রাইড, আমি চেষ্টা করিনি, আইদার দ্য ডেথ পেনাল্টি, হয় মৃত্যুদণ্ড, অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, বা যাবজ্জীবন কারাদণ্ড। বা কিন্তু ইস ওয়ান মে জাজ, কেউ যদি বিচার করে পূর্বানুমান করে, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মরাল, মৃত্যুদণ্ড বেশি নৈতিক, অ্যান্ড মোর হিউম্যান, আরও বেশি মানবিক, দেন ইমপ্রিজনমেন্ট মানে কি, কারাদণ্ডের ফর লাইফ, যাবজ্জীবনে। তিনি বলছেন আমি কখনো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের অভিজ্ঞতা লাভ করিনি, তবে যদি অনুমান করা যায় তাহলে মৃত্যুদণ্ড অধিক নৈতিক বা মানবিক। গৃহস্বামী ব্যাংকার বা হোস্ট ব্যাংকার এই কথাটি বললেন। কেন? ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, কিলস, হত্যা করে একটা মানুষকে অ্যাট ওয়ান্স, একবারই। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট, আজীবন কারাদণ্ড, কিলস, হত্যা করে হিম, তাকে স্লোলি, ধীরে ধীরে। একটা লোককে যদি যাবজ্জীবন রেখে দেওয়া হয় তাহলে সে ধীরে ধীরে তিলে তিলে সিন্ধুসে মারা যেতে পারে। সেই জন্য হোস্ট ব্যাংকার বললেন যে তার মধ্যে মৃত্যুদণ্ডই শ্রেয়, যাবজ্জীবন নয়। বলছে হুইচ এক্সিকিউশনার, কোন জল্লাদ, এক্সিকিউশনার মানে যে মৃত্যুদণ্ড, মানে যে ঘাতক, যে কাউকে মারে বা হত্যা করে, ইজ মোর হিউম্যান, কোনটি বেশি মানবিক, হি হু কিলস, যে হত্যা করে, ইউ ইন অ ফিউ মিনিটস, তোমাকে কয়েক মিনিটে, অর হি নাকি সে হু ড্র্যাগস দ্য লাইফ, যে টেনে নিয়ে যায় জীবনটাকে, আউট অফ ইউ, তোমার থেকে, ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, বহু বছর ধরে। বলছে কোনটি বেশি মানবিক, কোন ঘাতক, মানে যে ধরো মৃত্যুদণ্ড দিচ্ছে তোমাকে, তাদের মধ্যে কে বেশি তোমাদের কাছে মানবিক মনে হচ্ছে, যে কয়েক মিনিটের মধ্যে তোমাকে হত্যা করে ফেলে, নাকি যে বহু বছর ধরে তোমার জীবনকে তিলে তিলে নষ্ট করে? তিনি প্রশ্ন করলেন। বলছে বোথ আর ইকুয়াল ইমোরাল, দুটোই হয় সমান অনৈতিক। অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট, একজন অতিথি মন্তব্য করলো যে দুটি অনৈতিক, যাবজ্জীবনটা অনৈতিক, আর হচ্ছে গিয়ে ওই মৃত্যুদণ্ড, সরাসরি মৃত্যুদণ্ডটা অনৈতিক। ফর কারণ দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, তাদের দুজনেই তো একই উদ্দেশ্য,
টু টেক অ্যাওয়ে লাইফ, জীবন কেড়ে নেওয়া। বলছে এটা দুটো অনৈতিক, কারণটা তোমাদের পড়বে, প্রশ্ন পড়বে যে কেন বলা হয়েছিল দুটো অনৈতিক, কারণ দুটোরই কাজ হচ্ছে মানুষের প্রাণ কেড়ে নেওয়া। সেই কারণের জন্য তিনি বললেন দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র তো ঈশ্বর নয়। ইট হ্যাজ নট রাইট, এর নেই অধিকার, রাইট মানে কি অধিকার, টু টেক অ্যাওয়ে কেড়ে নেওয়ার, হোয়াট ইট ক্যান নট রেস্টোর, যা সে ফিরিয়ে দিতে পারে না, হোয়েন ইট ওয়ান্টস টু, যখনই এটা চায়। বলছে এটি সেই জীবন কেড়ে নেওয়ার অধিকার রাখে না যা ইচ্ছা করলেই সে ফিরিয়ে দিতে পারে না। তাহলে রাষ্ট্রের যখন জীবন দেওয়ার ক্ষমতা নেই, তাহলে নেওয়ার ক্ষমতাও নেই। অ্যামাং মানে মধ্যে দ্য গেস্ট, অতিথিদের ওয়াজ আ ইয়াং লয়ার, ছিল একটা মানে যুবক আইনজীবী বা কম বয়সী আইনজীবী। ইয়াং ম্যান একটা যুবক অফ 55 and 20 বছর 25। অতিথিদের মধ্যে একটা যুবক আইনজীবী ছিল, বা কম বয়সী আইনজীবী বলবো আমরা, কিছু তরুণ আইনজীবী ছিল যার বয়স তখন 25। গুরুত্বপূর্ণ কোশ্চেন মনে রাখতে হবে, তরুণ আইনজীবী বয়স কত ছিল এবং কেন সে আমাদের এই গল্পের জন্য গুরুত্বপূর্ণ আমরা পরে বুঝতে পারবো। হোয়েন হি ওয়াজ আস্কড, যখন তাকে করা হলো জিজ্ঞাসা, হিজ ওপিনিয়ন, ওপিনিয়ন মানে কি মতামত, তার মতামত, হি সেইড, সে বলল দ্য ডেথ সেন্টেন্স মৃত্যুদণ্ড অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স যাবজ্জীবন কারাদণ্ড আর ইকুয়ালি ইমোরাল, দুটোই অনৈতিক। বাট কিন্তু ইফ আই হ্যাড টু চুজ, আমায় যদি বেছে নিতে হয় বিটুইন মধ্যে দ্য ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ যাবজ্জীবন কারাদণ্ডে, আই উড সার্টেনলি চুজ, আমি অবশ্যই বেছে নেবো দ্য সেকেন্ড, দ্বিতীয়টি। তাহলে সেই তরুণ আইনজীবী বলল আমাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দুটোর মধ্যে যদি কিছু বেছে নিতে হয় আমি যাবজ্জীবনটাই বেছে নেবো। কেন? টু লিভ এনিওয়ে, কোনোভাবে বেঁচে থাকা ইজ বেটার, অনেক ভালো, দেন চেয়ে নট অ্যাট অল, একেবারে না থাকার চেয়ে। বলছে যে সম্পূর্ণভাবে মারা যাওয়ার থেকে বা না থাকার চেয়ে যে কোনোভাবে বেঁচে থাকাটা তার কাছে মনে হয়েছিল অনেক ভালো। আর লাইভলি ডিসকাশন, একটা প্রাণবন্ত বা একটা একেবারে যাকে বলে বেশ সরগরম ডিসকাশন, আলোচনা শুরু হলো, তীব্র বাদানুবাদ বা সরগরম আলোচনা শুরু হলো এই আইনজীবীর কথা শুনে। দ্য ব্যাংকার, ব্যাংক মালিক কি, হু ওয়াজ, যিনি তখন ছিলেন ইয়াঙ্গার, ছোট, অ্যান্ড মোর নার্ভাস, আরও বেশি আবেগপ্রবণ, ইন দোজ ডেজ, সেই সময়, ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে, হঠাৎ বশীভূত হয়ে গেলেন, বাই দ্য এক্সাইটমেন্ট, উত্তেজনায়। হি স্ট্রাক, তিনি আঘাত করলেন দ্য টেবিলেতে উইথ হিজ ফিস্ট, তার ঘুষি বা মুঠো দিয়ে, অ্যান্ড সাউটেড, চিৎকার করলেন অ্যাট দ্য ইয়ং ম্যান, তরুণকে, ইটস নট ট্রু, এটা সত্যি নয়। তাহলে যে ব্যাংক মালিকের কথা আজকে আমরা বলছি, যার বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল 15 বছর আগে, তিনি যখন আরও কম বয়স ছিল, তখন তিনি উত্তেজনার বসে এবং বয়সের সেই মানে জোশে তিনি কি করেছিলেন, টেবিলে একটা জোর ঘুষি মেরে তরুণকে বলেছিলেন যে তুমি যেটা বলছো সেটা ঠিক নয় হে ছোকরা, আই উইল বেট, আমি বাজি ধরবো, ইউ তোমাকে 2 মিলিয়ন, 2 মিলিয়ন, আমরা জানি 1 মিলিয়ন মানে কত, 10 লক্ষ, তাহলে 2 মিলিয়ন মানে 20 লক্ষ, ইউ উডন্ট স্টে, তুমি থাকতে পারবে না, ইন সলিটারি কনফাইনমেন্ট, একাকী কারাবাসে তুমি থাকতে পারবে না, ফর 5 ইয়ার্স, 5 বছরই থাকতে পারবে না, যাবজ্জীবন তো দূরের কথা, তুমি 5 বছরই থাকতে পারবে না, সেই জন্য আমি তোমার সঙ্গে 2 মিলিয়ন টাকা বাজি ধরছি। বলছে ইফ ইউ মিন ইন দ্যাট ইন আর্নেস্ট, যদি আপনি সত্যি এটা বলেন, সেড দ্য ইয়াং ম্যান, সেই তরুণ সুজেলের যুবকটি বলল, আই উইল টেক বেট, আমি বাজি ধরবো, বাট কিন্তু আই উড স্টে নট 5, আমি 5 বছর থাকবো না, বাট 15 ইয়ার্স, আমি 15 বছরই থাকবো, 5 বছর আমি থাকবো না, আমি 15 বছরই থাকবো, আপনার বাজি আমি ধরছি। 15 ডান, ঠিক আছে, ক্রাইড দ্য ব্যাংকার, ব্যাংকার চিৎকার বলে আছে, ঠিক আছে না, 15 বছরই হবে। জেন্টলম্যান, ভদ্রমহোদয়গণ, আই স্টেক, আমি বাজি ধরছি 2 মিলিয়ন, ভদ্রমহোদয়গণ, আমি 2 মিলিয়ন বাজি ধরছি। গৃহস্বামী ব্যাংকার তাহলে তখন নিজের উত্তেজনার বসে এবং সেই বয়সের তার যে একটা আলাদা ছিল, ভাব ছিল, তাতে তিনি এই বাজি ধরে বসলেন, কার সাথে, সেই তরুণ আইনজীবীর সাথে। এগ্রিড, রাজি। ইউ স্টেক, আপনি বাজি ধরুন, ইউর মিলিয়নস, আপনার মিলিয়ন। আই স্টেক, আমি বাজি ধরছি মাই ফ্রিডম, আমার স্বাধীনতা, সেড দ্য ইয়াং ম্যান, তরুণ বলল ঠিক আছে, আপনি আপনার মিলিয়ন টাকা বাজি ধরুন, আমি আমার স্বাধীনতাকে বাজি ধরছি, বললে তরুণ। তাহলে গুরুত্বপূর্ণ কোশ্চেন, কে কোনটা বাজি ধরেছিল মনে রাখতে হবে তোমাদের। অ্যান্ড দিস, এই ওয়াইল্ড সেন্সলেস, অবিবেচনা প্রসূত অর্থহীন বেড বাজি ওয়াজ ক্যারিড আউট, বাস্তবায়িত হল সেদিন সেই পার্টিতেই 15 বছর আগে এরকম একটা অদ্ভুত বাজি বা এরকম একটা অদ্ভুত বেড সেখানে বাস্তবায়িত হলো। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস, ব্যাংকার ফ্রিভোলস, এবং ব্যাংকার ছিলেন চিন্তাশূন্য এবং ছেলে মানুষীপূর্ণ, উইথ মিলিয়নস বিয়ন্ড, তার পিছনে লক্ষ লক্ষ টাকা রয়েছে, হিজ রেকগনিং, তার হিসাবের বাইরে লক্ষ লক্ষ টাকা রয়েছে, ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, এই বাজিতে আনন্দিত হলেন। যে ব্যাংকার এই বাজিটা ধরলেন, যার বাড়িতে পার্টিটা হচ্ছে বা যিনি এখন ভাবছেন, তার
তার হিসেবের বাইরে, মানে তার রোজগার লক্ষ লক্ষ টাকা বেশি, তাতে 2 লক্ষ তার এই 2 মিলিয়ন দিলে তার কিচ্ছু এসে যাবে না। সেই জন্য তিনি আনন্দ বা ছেলে মানুষের মতো করে বাজিটা ধরে ফেললেন। অ্যাট সাপার নৈশভোজে হি মেড ফান, তিনি ঠাট্টা করলেন অফ দ্য ইয়াং ম্যান, তরুণকে নিয়ে আনসেট বললেন, যে তরুণ বাজি ধরে তাকে বললেন, থিঙ্ক বেটার অফ ইট ইয়ং ম্যান, ছোকরা ভেবে থাকো ভালো করে, ওয়াইল দেয়ার ইজ স্টিল, এখনো আছে টাইম, সময়। বলবো ছোকরা ভালোভাবে ভেবে দেখো, 15 বছর থাকতে হবে, এখনো সময় আছে, ভেবে দেখো বাজি এখনো রাখবে কিনা। তুমি আমার কাছে 2 মিলিয়ন স্ট্রিফিল হয় তুচ্ছ, ব্যাংক মালিক বলছে আমার কাছে 2 মিলিয়ন নস্যি, বাট ইউ আর লুজিং, তুমি কিন্তু হারাচ্ছ 3 or 4, 3 বা 4 অফ ইউর বেস্ট ইয়ার, সেরা বছরগুলো অফ ইউর লাইফ, তুমি কিন্তু তোমার জীবনে সেরা 3 বা 4টে বছর হারিয়ে ফেলছো। আমার কাছে এই টাকাটা কোনো ব্যাপার নয়। 30-এ বলছে আমি বলছি 3 or 4, 3 বা 4, বিকজ কারণ ইউ ডোন্ট স্টে লঙ্গার, তুমি এর চেয়ে বেশি থাকতেই পারবে না। ব্যাংক মালিক তাহলে বলছে যে তুমি 3-4 বছরের বেশি থাকতেই পারবে না। তিনি বলছেন ডোন্ট ফরগেট, ভুলে যেও না, আইদার ইউ আনহ্যাপি ম্যান, তুমি হতভাগ্য লোক, দ্যাট ভলেন্টিয়ারি কনফাইনমেন্ট, স্বেচ্ছায় বন্দী হয়ে থাকা, ইজ গ্রেট ডিল হার্ডার, অনেকাংশে কঠিন, টু বিয়ার দেন কম্পালসারি, বাধ্যতামূলক। তুমি কোনো অপরাধ করলে জোর জবরদস্তি তোমাকে কোনো সরকার বা বিচার ব্যবস্থা তোমাকে বন্দি করেছে, সেটা আলাদা, আর স্বেচ্ছায় বন্দি থাকা প্রচণ্ড কঠিন। কিন্তু দ্য থট, এই চিন্তা, দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট স্টেপ, তোমার রয়েছে সঠিক সুযোগ, আউট ইন লিবার্টি, স্বাধীনতায়, অ্যাট এনি মুমেন্ট, যে কোনো সময় কিন্তু তুমি স্বাধীনতায় পেতে পারো, এই কথাটা উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন, জেলে তোমার পুরো সময়টাকে বিষাক্ত করে তুলবে। তুমি যখন এটা ভাববে যে আমি যে কোনো দিন চাইলে বেরিয়ে পড়তে পারি এই বাজিটাকে ভেঙে দিয়ে, এইটা ভাবলে তোমার বেশি কষ্ট হবে। আই এম সরি ফর ইউ, আমার তোমার জন্য দুঃখ হচ্ছে। তাহলে সেই ব্যাংকার বললেন যে আমার তোমার জন্য দুঃখ হচ্ছে, এখনও দেখো বাজি ভেঙে দাও, আমার কাছে টাকাটা কোনো ব্যাপার নয়। বলছে অ্যান্ড নাও দ্য ব্যাংকার, এবার কিন্তু এই কথাটা ভাবার পর ব্যাংকার যে আবার নিজের এই বর্তমান পজিশনে ফিরে এসছেন। ব্যাংকার ওয়াকিং অ্যান্ড টু ফ্রো, এদিক ওদিক হাঁটতে হাঁটতে, রিমেম্বার অল দিস, এই সব স্মরণ করলেন, 15 বছর আগেকার এই বেতের ঘটনাটা স্মরণ করলেন। অ্যান্ড আস্কড হিমসেলফ, নিজেকে জিজ্ঞাসা করলেন, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ, কী ছিল উদ্দেশ্য, অবজেক্ট মানে উদ্দেশ্য অফ দ্যাট বেট, ওই বাজির উদ্দেশ্যই বা কী ছিল, তিনি নিজের মনকে নিজেই প্রশ্ন করলেন। হোয়াট ইজ দ্যাট গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 ইয়ার্স, মানুষটা 15 বছর হারালো অফিস লাইফ তার জীবনের, এবং মাই থ্রোয়িং অ্যাওয়ে অফ 2 মিলিয়নস, আমারও নষ্ট করার কি রইল 2 মিলিয়ন। বলছে লোকটা তার জীবনে 15টা বছর হারালো, আর আমারই বা কি হলো এই 2 মিলিয়ন নষ্ট করে শুধু এই 15 বছরে। ক্যান ইট প্রুভ, এটা কি প্রমাণ করতে পারলো দ্যাট যে ডেথ পেনাল্টি ইজ বেটার, মৃত্যুদণ্ড হয় ভালো, অর ওর্স বা খারাপ, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবনের চেয়ে মৃত্যুদণ্ড বা কারাদণ্ড যে কি ভালো না খারাপ, এটা প্রমাণ করে দিল মাত্র এইটুকু ঘটনায়? নো, না, ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল, এটা সম্পূর্ণ অসার অ্যান্ড মিনিংলেস, অর্থহীন। গোটা ব্যাপারটাই ছিল অর্থহীন এবং বোকামি। বলছে কিচ্ছু, মানে গোটা বেদটাই তিনি যে করেছিলেন সেটা হয়েছিল অর্থহীন এবং বোকামি। অন মাই পার্ট, আমার ক্ষেত্রে, ইট ওয়াজ, এটা ছিল ক্যাপ্রিস, একটা খেয়াল, অফ এ প্যাম্পার্ড ম্যান, একটা আহ্লাদিল মানুষের খেয়াল। অ্যান্ড অন হিজ পার্ট, তার ক্ষেত্রে, সিম্পল গ্রিড ফর মানি, সে টাকার লোভ। বলছে নাকি আমার ক্ষেত্রে তো বড়লোকের খেয়াল, এটা আমি যে কাজটা করেছি, আর তার ক্ষেত্রে কি এটা টাকার লোভ, এইটাই কি আসল ব্যাপার ছিল? সেটা কিন্তু এই বৃদ্ধ ব্যাংক মালিক গোটা ব্যাপারটা বুঝতে পারলেন না বা ধরতে পারলেন, মানে তিনি ঠিক করতে পারলেন না যে কি করা উচিত বা তিনি এটা ঠিক করেছিলেন কিনা। তাহলে এর পরের অংশে কি বলে সেটা একটু আমরা দেখা যায়, মানে কি হলো। 40-এ বলছে দেন ই রিমেম্বার, তারপর তিনি স্মরণ করলেন বা মনে করলেন হোয়াট ফলোড, যা ঘটেছিল দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যায়। তারপর সেই সন্ধ্যায় যা ঘটেছিল সেটা তিনি মনে করার চেষ্টা করলেন আমাদের ওই ব্যাংকার। অর্থাৎ কি ঘটনাটা, যে এরপর যে কিভাবে বেত বা কিভাবে তাদের বাজিটা হলো সেইটা সম্পর্কে বলছে। 41-এ বলছে দেখো, ইট ওয়াজ ডিসাইডেড, এটা স্থির হয়েছিল, দ্যাট যে দ্য ইয়াং ম্যান, ওই তরুণ ব্যক্তিটি, শুড স্পেন্ড, কাটাবেন, দ্য ইয়ার্স, বছরগুলো, অফ হিজ ক্যাপটিভিটি, তার বন্দি জীবনের, আন্ডার, মধ্যে, দ্য স্ট্রিকেস্ট, কঠোরতম, সুপারভিশন, তত্ত্বাবধানে, ইন ওয়ান অফ দ্য লজেস, একটা কক্ষে, ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, ব্যাংকারের বাগানের একটা কক্ষে কঠোর তত্ত্বাবধানে তিনি কিন্তু এটা কাটাবেন। মানে তার এই যে তার বাজি হলো তার যে দিনটা বা বছরগুলো আর কি।
42 বলছে ইট ওয়াজ এগ্রিড, এটা স্থির হয়েছিল দ্যাট যে ফর 15 ইয়ার্স 15 বছর ধরে, মনে রাখতে হবে কত বছর, 15 বছর, হি শুড নট বি ফ্রি টু ক্রস, তিনি পার হতে পারবেন না দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড শব্দ অর্থ দোরগোড়া বা চৌকাঠ, অফ দ্য লজ, ঘরের, টু সি হিউম্যান বিংস, মানুষকে দেখতে পাবেন না, টু হিয়ার হিউম্যান ভয়েস, মানুষের কণ্ঠস্বর শুনতে পাবেন না, অর রিসিভ গ্রহণ করতে পারবেন, অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, এবং চিঠি ও সংবাদপত্র। বলছে চুক্তি অনুসারে 15 বছর পর্যন্ত তিনি ঘর ছাড়তে পারবেন না, কোনো মানুষের সাথে দেখা করতে পারবেন না, কারোর কণ্ঠস্বর শুনতে পাবেন না, কোনো চিঠিপত্র বা সংবাদপত্র পাবেন না। তাহলে কি কি এই বেট বা এই বাজিতে কি কি স্থির হয়েছিল সেটা আমাদের মনে রাখতে হবে, কোন কোন জিনিসগুলো। হি ওয়াজ অ্যালাউড, তাকে দেওয়া হয়েছিল অনুমতি, টু হ্যাভ, রাখার, আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা বাদ্যযন্ত্র, অ্যান্ড বুকস, বইপত্র, অ্যান্ড ওয়াজ অ্যালাউড, দেওয়া হয়েছিল, টু রাইট লেটার্স, চিঠি দিয়ে লিখতে পারবে, টু ড্রিঙ্ক, পান করতে পারবে, ওয়াইন, মদ, অ্যান্ড টু স্মোক, ধূমপান করতে পারবে। তাহলে তাকে বাদ্যযন্ত্র একটা বাজাবার জন্য দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, বইপত্র দেওয়া হয়েছিল পড়ার জন্য, চিঠিপত্র লিখতে দেওয়া হয়েছিল, এবং মদ পান করতে দেওয়া হয়েছিল, ধূমপান করতে দেওয়া হয়েছিল। 44 বলছে বাই দ্য টার্মস অফ এগ্রিমেন্ট, চুক্তি অনুসারে, দ্য অনলি রিলেশনস, একমাত্র সংযোগ, হি কুড হ্যাভ, সে পারত, উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, বাইরের জগতের সাথে, ওয়ার বাই আ লিটল উইন্ডো, একটা ছোট্ট জানালা দিয়ে, মেড, তৈরি, পারপাসলি, উদ্দেশ্যে, ফর দ্যাট অবজেক্ট, এই উদ্দেশ্যের জন্য একটা ছোট্ট জানালা করা হয়েছিল। এই জানালার সাথে কিছু পাঠাবার বা কিছু জানাবার তার একমাত্র রাস্তা ছিল। গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিসের সাহায্যে না জানালার সাহায্যে। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, তিনি পেতে পারতেন যা কিছু তিনি চাইবেন, বুকস, বই, মিউজিক, সঙ্গীতের জিনিস, ওয়াইন, মদ, অ্যান্ড সো অন ইত্যাদি, ইন এনি কোয়ান্টিটি, যে কোনো পরিমাণে, হি ডিজায়ার, যেটা তিনি চাইবেন। রাইটিং, লিখে, অ্যান অর্ডার, একটা অর্ডার, বাট কিন্তু অনলি রিসিভ দেম, কিন্তু সেগুলো পেতে পারবেন থ্রু দ্য উইন্ডো, জানালার মধ্যে দিয়ে। তাহলে তিনি বই, সঙ্গীত, মদ যে পরিমাণে যতটা চাইবেন শুধু লিখে অর্ডার করলেই বা অনুরোধ করলেই তিনি পেতে পারতেন, কিন্তু তাকে অর্ডারও করতে হবে জানালা দিয়ে, পাবেনও সেগুলো জানালার মধ্য দিয়ে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড, চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল, ফর এভরি ডিটেল, প্রত্যেকটা বিষয়, অ্যান্ড এভরি ট্রিফল, প্রত্যেকটি খুঁটিনাটি, দ্যাট উড মেক, যেটা করে তুলবে, ইজ ইমপ্রিজনমেন্ট, তার বন্দিত্বকে, স্ট্রিক্টলি সলিটারি, কঠোরভাবে নিঃসঙ্গ, অ্যান্ড ইট অবলাইজ, এটা বাধ্য করেছিল দ্য ইয়াং ম্যান, তরুণটিকে, টু রিমেইন, থাকতে, এক্স্যাক্টলি, ঠিক, 15 ইয়ার্স, 15 বছর, ফ্রম দ্য 12 o'clock অফ নভেম্বর 14, 14ই নভেম্বর বেলা 12টা থেকে, 1870, 1870 সালে, 12 o'clock অফ নভেম্বর 14, 1855, ঠিক 1885 সালে, 70 থেকে দেখো 85, 15 বছর পর আবার সেই নভেম্বর মাসের 14 তারিখেই তিনি কিন্তু সেখানে থাকতে কঠোরভাবে বাধ্য ছিলেন। প্রতিটা খুঁটিনাটিযুক্ত একটা চুক্তিপত্র হয়েছিল। তাহলে আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তার বন্দিত্ব, একটা কোশ্চেন শিওর এখান থেকে পাবো। 47, দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প, সামান্যতম প্রচেষ্টা, অফিস পার্ট, তার দিক দিয়ে, টু ব্রেক দ্য কন্ডিশন, শর্তভঙ্গ করার, ইফ অনলি 2 minutes বিফোর, 2 মিনিট আগে হলেও, এন, শেষের, রিলিজ দ্য ব্যাংকার, ব্যাংকারকে মুক্তি দেবে, ফ্রম দ্য অবলাইজেশন, দায়বদ্ধতা থেকে, টু পে হিম 2 million। যদি শেষের 2 মিনিট আগেও সে কিছু চুক্তিভঙ্গ করে ফেলে, তাহলে কিন্তু ব্যাংকার আর কোনো টাকা দেবেন না, কোনো টাকা দিতে বাধ্য থাকবেন না, ওই 2 মিলিয়ন কিন্তু আর দেবেন না। এবার কি হচ্ছে দেখা যাক। 48, ফর দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর, অফিস কনফাইনমেন্ট, তার বন্দিত্বের, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ, কেউ বুঝতে পারবে, ফ্রম হিজ ব্রিফ নোটস, তার সংক্ষিপ্ত নোট থেকে, দ্য প্রিজনার সাফার্ড, প্রিজনার, বন্দি ভুগেছিল, সিভিয়ারলি, প্রচণ্ডভাবে, অব লোনলিনেস, একাকিত্ব, অ্যান্ড ডিপ্রেশন, বিষণ্ণতায়। তাহলে বন্দি যে নোট লিখেছিল সেটা পড়ে যে কেউ বুঝতে পারবে প্রথম বছরে সে প্রচণ্ড একাকিত্ব, বিষণ্ণতায় ভুগেছিল। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, লোনলিনেস আর ডিপ্রেশন মনে রাখতে হবে আমাদের। 49, দ্য সাউন্ড অফ পিয়ানো, পিয়ানোর শব্দ, কুড বি হার্ড, শোনা যেত, কন্টিনিউয়ালি, একভাবে, ডে অ্যান্ড নাইট, দিন রাত, ফ্রম হিজ লজ, তার ঘর থেকে সারা দিন রাত ধরে শুধু পিয়ানোর শব্দই শোনা যেত। কিসের শব্দ শোনা যেত, গুরুত্বপূর্ণ কোশ্চেন, বা কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, পিয়ানো ছিল, এটা একটা প্রশ্ন। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো, তিনি প্রত্যাখ্যান করেন মদ এবং তামাক, তিনি প্রত্যাখ্যান করেন। 51 বলছে ওয়াইন হি রোড, মদ তিনি লিখেছিলেন, এক্সাইটস, উস্কে দেয়, দ্য ডিজায়ার, ইচ্ছেগুলো, অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওয়ার্স্ট ফোজ, এবং ইচ্ছে হলো সবচেয়ে বড় শত্রু, অফ এ প্রিজনার্স, এই বন্দির, বিসাইডস, তদুপরি, নাথিং কুড বি মোর ডেয়ার, এর চেয়ে বেশি ঈশ্বর বিষণ্ণ কিছু হতে পারে না, ড্রিঙ্কিং গুড ওয়াইন, ভালো মদ পান করা, অ্যান্ড সিইং নো ওয়ান, কাউকে দেখতে পাবো না অথচ বসে বসে মদ খাবো, এর চেয়ে খারাপ জিনিস কিছু হয় না। এই জন্য তিনি মদকে বাতিল করে দিয়েছিলেন, তার অ্যালাউ থাকলেও তিনি নেননি।
টোবাকো স্পয়েলস, তামাক নষ্ট করে দিতে পারতো, দ্য এয়ার অফ হিজ রুম, তার ঘরের বাতাস নষ্ট করে দেবে, বাতাসটা দূষিত হবে, সেই জন্য তিনি তামাকও গ্রহণ করেননি। ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরে, দ্য বুকস ইজ সেন্ট ফর, তিনি যে বইগুলো চেয়েছিলেন আর প্রিন্সিপালি মূলত আ লাইট ক্যারেক্টার, হালকা প্রকৃতির নভেলস, উপন্যাস, উইথ আ কমপ্লিকেটেড লাভ প্লট, জটিল কিছু প্রেমের তত্ত্ব, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক, উত্তেজনাপূর্বক ও চমকপ্রদ স্টোরিজ, কিছু গল্প অ্যান্ড সো অন ইত্যাদি। তাহলে প্রথম বছর যেসব বই তিনি চেয়েছিলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কী কী ধরনের বই চেয়েছিলেন? হালকা প্রকৃতির, জটিল প্রেমের কাহিনীর উপন্যাস, আর উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চকর চমকপ্রদ গল্প তিনি চেয়েছিলেন প্রথম বছর। পরে কোশ্চেনটা আরও গুরুত্বপূর্ণ, দ্বিতীয় লাইনে, ইন দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে, দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট, পিয়ানো নীরব হয়ে গেল ইন দ্য লজ, ঘরে। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড, বন্দি চাইলো অনলি ফর ক্লাসিক্স, শুধু ধ্রুপদী সাহিত্য চাইলো। ধ্রুপদী সাহিত্য বলতে যেগুলো আমাদের যেমন ধরো রয়েছে তুঙ্গভদ্রার তীরে, পথের পাঁচালী, আরণ্যক, হ্যাঁ, তারপর দেবদাস, এগুলো সব বাংলা সাহিত্যের অন্যতম ক্লাসিক্স, এরকম কিছু ধ্রুপদী সাহিত্য সে চাইলো। এরপর কি হলো সেটা আমরা দেখবো 55। ইন দ্য ফিফথ ইয়ার, পঞ্চম বছরে, মিউজিক ওয়াজ অডিবল এগেন, আবার সঙ্গীত শোনা গেল। এটা মনে রাখতে হবে, পঞ্চম বছরে আবার সঙ্গীত শোনা গেল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, এবার বন্দি মদ চাইলো। প্রথম 4 বছর সে চাইনি, পঞ্চম বছরে চাইলো। দোজ হু ওয়াচড হিম, যারা তাকে পর্যবেক্ষণ করতো, থ্রু দ্য উইন্ডো, জানালার মধ্য দিয়ে, সেড দ্যাট, বললো যে, অল দ্যাট ইয়ার, সারা বছর, হি স্পেন্ড, সে কাটিয়েছে, ডুইং নাথিং, কিচ্ছু না করে, বাট ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, শুধু খেয়ে আর পান করে, অ্যান্ড লাইং অন হিজ বেড, তার বিছানায় শুয়ে, ফ্রিকুয়েন্টলি, মাঝে মধ্যেই, ইয়নিং, হাই তুলে, অ্যান্ড অ্যাংরিলি, রাগান্বিত হয়ে, টকিং টু হিমসেলফ, নিজেকে নিজে কথা বলে। যারা জানলার মাধ্যমে তাকে পর্যবেক্ষণ করতো তারা বললো পুরো বছরটাই এইসব করে সে কাটিয়ে দিয়েছে, কাউকে কোনো কথা বলতো না, মদ্যপান করতো এবং বিছানায় শুয়ে হাই তুলতে তুলতে রেগে রেগে নিজের সাথে নিজে কথা বলতো। হি ডিড নট রিড বুকস, তিনি বইও আর পড়তেন না। তারপরে বলছে সামটাইমস, কখনো কখনো অ্যাট নাইট, রাত্রে, হি উড সিট ডাউন, তিনি বসতেন, টু রাইট, লিখতে, হি উড স্পেন্ড, তিনি কাটাতেন, আওয়ার্স রাইটিং, বহু ঘন্টা লিখি কাটাতেন। ইন দ্য মর্নিং, সকালবেলা, টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, যা লিখেছেন সব ছিঁড়ে ফেলে দিতেন আবার সকালবেলা। মোর দ্যান ওয়ান্স, একাধিকবার, হি হার্ড টু বি ক্রাইং, তাকে কাঁদতেও শোনা গেছে। তাহলে কি দুর্বিষহ একাকিত্বের জীবন আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি, এবং সেগুলো আমাদের মনে রাখতে হবে খুঁটিনাটি ছোট প্রশ্নের জন্য। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ার, ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে, দ্য প্রিজনার বিগান, বন্দি শুরু করলেন, জেলাসলি, উৎসাহের সাথে, স্টাডিং ল্যাঙ্গুয়েজ, ভাষা শিখতে, ফিলোসফি, দর্শন পড়তেন, হিস্ট্রি, ইতিহাস পড়তে। তাহলে ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে কী কী করেছিল সেটা মনে রাখতে হবে, স্টাডিং ল্যাঙ্গুয়েজেস, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি। তাহলে বন্দি শুরু করেছিল ভাষা, নতুন নতুন ভাষা শিখতে, দর্শন এবং ইতিহাস পড়তে। হি থ্রিউ হিমসেলফ ইগারলি, তিনি মনোনিবেশ করলেন গভীরভাবে, ইনটু দোজ স্টাডিজ, এই পড়াশোনায়। সো মাচ, এতটাই, সো দ্যাট, যে, দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু, ব্যাংকারকে বেগ পেতে হলো, টু গেট হিম দ্য বুকস, বই পেতে, এই অর্ডার, তিনি যা বই অর্ডার করতেন সেগুলো পেতে ব্যাংকারকে বেশ বেগ পেতে হয়ে গেল, তিনি এত গভীর পড়াশোনা শুরু করলেন। ইন দ্য কোর্স অফ 4 ইয়ার্স অফ সাম 600 ভলিউমস, মনে রাখতে হবে 4 বছরে সে প্রায় 600 সংকলন আর প্রডিউসড অ্যাট হিজ রিকোয়েস্ট, দেওয়া হয়েছিল তার অনুরোধে। বন্দির অনুরোধে 600 সংকলন তাকে দেওয়া হলো। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড, এই সময়, দ্যাট দ্য ব্যাংকার রিসিভ দ্য ফলোয়িং লেটার, ব্যাংকার এই চিঠিটা পেলেন, ফ্রম হিজ প্রিজনার, তার বন্দি থেকে একটা চিঠি পেলেন। তাতে কি লেখা ছিল? মাই ডিয়ার জেলার, আমার প্রিয় কারারক্ষক, ওনাকে কারারক্ষক বলছেন, আই রাইট টু ইউ, আমি আপনাকে লিখছি, দিস লাইন্স ইন 6 ল্যাঙ্গুয়েজ, 6টা ভাষায় আপনাকে এই চিঠিটা। তাহলে 6টা ভাষায় একটা চিঠি লিখেছে, কতটা ভাষা শিখেছে সেটা দেখানোর জন্য আর কি, মনে রাখতে হবে কটা ভাষা। শো দেম টু দ্য পিপল, এগুলো দেখান সেই লোকেদের, হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস, যারা এই ভাষাগুলো জানে তাদের দেখান। লেট দেম রিড দেম, এগুলোকে তাদের পড়তে বলুন, আমার এই চিঠিগুলো সেই লোকেদেরকে পড়তে বলুন আমি যেগুলো লিখেছি। ইফ দে ফাইন্ড নো ওয়ান মিস্টেক, যদি তারা একটাও ভুল খুঁজে না পায়, আই ইমপ্লোর ইউ, আমি অনেকে মিনতি করছি, টু ফায়ার এ শট ইন দ্য গার্ডেন, বাগানে একটা ফাঁকা গুলি করুন বা গুলি ছোড়ার নির্দেশ দিন। যদি আমার 6টা লেখাতে কোনো ভুল সেই লোকেরা না পায়, তাহলে আমি বুঝবো 6টা ভাষা আমি খুব ভালো শিখেছি। আর সেটা জানান দেওয়ার জন্য আপনি একটা বন্দুকের গুলি ছুড়বেন বাগানে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, কেন গুলি ছুটতে বলেছিল? দ্য শট উইল শো মি, এই গুলিটা আমায় জানাবে, দ্যাট মাই এফর্টস হ্যাভ বিন নট থ্রোন অ্যাওয়ে, আমার প্রচেষ্টা ব্যর্থ যায়নি, আমি যে 4 বছর ধরে এত পড়াশোনা করলাম এটা আমার ব্যর্থ হয়নি, এটা বোঝাবে। দ্য জিনিয়াস অফ অল এজেস, প্রতিভাবানরা প্রতি যুগের, অফ অল ল্যান্ডস অফ দেশের, স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন দেশের প্রতিভাধাররা বিভিন্ন ভাষায় কথা বলে, বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম, কিন্তু তাদের মধ্যে একই জ্ঞানের অগ্নিশিখা জ্বলে। আমিও সেই চেষ্টা করেছি, বন্ধু বলতে চাইল।
ও ইফ ইউ অনলি নিউ, যদি আপনি শুধু জানতেন, হোয়াট আনআর্থলি হ্যাপিনেস, কি অপার্থিব আনন্দ মাই সোল ফিলস, আমার মন অনুভব করছে নাও এখন, ফ্রম বিং এবল টু আন্ডারস্ট্যান্ড দেম, তাদের বুঝতে পেরে। অর্থাৎ আমি যে 6টা ভাষা রপ্ত করেছি, ওই জ্ঞানী মানুষদের মতো কতকটা তাদের পথে যেতে পেরেছি, এতে আমার মন খুব আনন্দিত। সে কিন্তু ব্যাংকারকে এই চিঠি লিখছে বন্দি এইভাবে, নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিল, অর্থাৎ বন্দির ইচ্ছা পূর্ণ হলো। তাহলে তার 6টা চিঠি বিভিন্ন 6টা ভাষার লোককে দিয়ে পড়ানো হলো। এবং দ্য ব্যাংকার অর্ডার্ড, ব্যাংকার নির্দেশ দিলেন, 2 শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন, বাগানে 2টো গুলি ছোড়ার নির্দেশ দিলেন। তাহলে সে সঠিকভাবে ভাষা শিখতে পেরেছে। দেন আফটার 10th ইয়ার, 10ম বছরের পর, দ্য প্রিজনার স্যাট ইমুভেবলি, এবার বসে রইলেন স্থির হয়ে বন্দি, অ্যাট দ্য টেবিলে, অ্যান্ড রিড নাথিং বাট গসপেল, শুধু বাণী গ্রন্থ ছাড়া আর কিছু পড়লেন না। গসপেল মানে যীশুখ্রিস্টের মুখনিসৃত বাণীগুলো যে গ্রন্থে লেখা আছে তাকে আমরা গসপেল বলি, তাতে পড়তে লাগলেন। ইট সিমড, এটা মনে হলো, স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার, ব্যাংকারের কাছে অদ্ভুত, দ্যাট এ ম্যান, একটা লোক, হুইন 4 ইয়ার্স, যে 4 বছরে, হ্যাড মাস্টার্ড 600 লার্নড ভলিউমস, 6টা জ্ঞানগর্ভ বই একেবারে মগজস্থ করেছে। শুড ওয়েস্ট নিয়ারলি এ ইয়ার, 1 বছর কাটিয়ে ফেললো, ওভার 1 থিম বুকস, একটা পাতলা বই নিয়ে, অফ ইজি কম্প্রিহেন্ড, যেটা সহজবোধ্য পাতলা বই বলতেই গসপেলটাকে বলা হচ্ছে। যে লোকটা 4 বছরে কাঁড়ি বই পড়ে ফেললো, সে মাত্র একটা বই নিয়ে কাটিয়ে দিল, তার কাছে অদ্ভুত লাগলো। থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ, ধর্মতত্ত্ব আর ইতিহাস, অব রিলিজিয়ান, ধর্মের, ফলোড দ্য গসপেল, বাণীগ্রন্থের পর ধর্মতত্ত্ব এবং ধর্মের ইতিহাস নিয়ে সে অধ্যয়ন শুরু করলো। ইন দ্য লাস্ট 2 ইয়ার্স, শেষ 2 বছরে, অফিস কনফাইনমেন্ট, তার বন্দিত্বের, দ্য প্রিজনার রিড, বন্দি পড়েছিল, অ্যান ইমেন্স কোয়ান্টিটি, অপরিমেয় সংখ্যা, মানে অপরিসীম সংখ্যা, বুকস, বই, কোয়াইট ইনডিসক্রিমিনেটলি, একবারে এলোমেলোভাবে প্রচুর বই পড়েছিল, প্রচুর সংখ্যক, শেষ 2 বছরে আর কি। তারপর কি ঘটেছিল? অ্যাট দ্য টাইম হি ওয়াজ বিজি, সে যখন ব্যস্ত থাকতো ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞান নিয়ে, হি উড আস্ক ফর বায়রন অর শেক্সপিয়ার, বা কখনো সে বায়রন বা শেক্সপিয়ারের বইও চাইতো। তাহলে কার বই চাইতো? গুরুত্বপূর্ণ 2টো MCQ হয়ে গেল। দেয়ার আর নোটস, কিছু নোট ছিল, ইন হুইচ হি ডিমান্ডেড, যাতে সে চাইতো, সেম টাইম বুকস অফ কেমিস্ট্রি, রসায়নের বই, অ্যান্ড ম্যানুয়াল অফ মেডিসিন, ওষুধপত্রের সারসংক্ষেপের কিছু ম্যানুয়াল, নভেল, উপন্যাস, অ্যান্ড সাম টেস্টিস অন ফিলোসফি অ্যান্ড থিওলজি, কিছু ধর্মতত্ত্ব বা দর্শনের উপর কিছু বইও সে চাইতো মাঝে মধ্যে, তার ওই নোটে পাওয়া যেত। হিজ রিডিং, তার পাঠাভ্যাসটা, সাজেস্টেড, বোঝাতো, আ ম্যান, সে যেন একটা লোক, সুইমিং ইন দ্য সি, সমুদ্রে সাঁতার কাটছে, এবং রেকেজ, জাহাজ অবিসিভ, তার জাহাজ ডুবি হওয়ার পর, অ্যান্ড ট্রাইং টু সেভ লাইফ, তার জীবন যেন বাঁচাতে চেষ্টা করছে, গ্রিডি, লোভার্থভাবে, ক্লাচিং মানে আঁকড়ে ধরে, ফ্রম ওয়ান স্পট টু অ্যানাদার, একবার একটা দণ্ড, জলে ভেসে থাকা ওই জাহাজের মাছ তুলবার দণ্ড ধরছে, তো আর একটা ধরছে, মানে একাকিত্বে এমন তাকে গ্রাস করে ফেলেছে, কখন এই বই, কখন ওই বই, কখন এটা সেটা নিয়েছে, এইভাবে একটা সমুদ্রের দিশাহারা জাহাজডুবি নাবিকের মতো আচরণ করছে। তাহলে এখান পর্যন্ত আমাদের প্রথম অংশ শেষ হলো। আশা করি সকলে বুঝতে পেরেছো। সকলকে দেখার জন্য ধন্যবাদ। পরের অংশের ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পেয়ে যাবে।